আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা এবং স্বাগতম আজকের আমাদের অনলাইন ক্লাসে। আজ আমি শামীমা আহমেদ সাথী, সহকারী শিক্ষক, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর নবম অধ্যায় বিপণন অর্থাৎ মার্কেটিং অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায় বিপণন সম্পর্কে জানব। এই অধ্যায়ে আমরা কি সম্পর্কে জানব? বিপণন সম্পর্কে। তো বিপণন সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে বিপণনের সংজ্ঞা কী। বিপণনের সংজ্ঞা এখানে দেখো আছে। সাধারণ অর্থে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। বুঝতে পেরেছ? আবার বলছি, সাধারণ অর্থে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। কিন্তু প্রকৃতপক্ষে বিপণনের ধারণা আরও ব্যাপক। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকেই বিপণন বা বাজারজাতকরণ বলে। কি শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছ? আবার বলছি, উৎপাদনকারী থেকে ভোক্তা ও ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজের যে কার্যক্রম পরিচালিত হবে তাই হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ সকল সমষ্টি মিলেই হচ্ছে বিপণন। তো শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ ভাষায় আমরা যদি বলি, একটি পণ্যদ্রব্য উৎপাদন করার পর থেকে শুরু করে একজন ভোক্তার নিকট সেই পণ্যটি ভোগ করার আগ পর্যন্ত যত রকমের কার্যক্রম সংগঠিত হবে তাই হচ্ছে বিপণন। তো শিক্ষার্থীবৃন্দ, এখন চলে যাচ্ছি আমরা বিপণনের কার্যাবলীতে। বিপণনের কার্যাবলীতে আমি তোমাদের আগেও বলেছি, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ এবং প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ সকল কাজই হচ্ছে বিপণন। বিপণন এই সকল কাজগুলোই করে থাকে। তো এখানে দেখো আমাদের কিছু কার্যাবলী দেয়া আছে। আমরা এখানে বিপণনের কার্যাবলী পাব মোট 9টি। তো এখানে আছে দেখো, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এছাড়া আছে মরকীকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? তাহলে আমরা 9টি কার্যাবলী দেখতে পেলাম। আবার বলছি, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এছাড়া আছে মরকীকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ। মরকীকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখি বিপণনের প্রথম কার্যাবলীটি হচ্ছে ক্রয়। প্রথম কার্যাবলীটি হচ্ছে ক্রয়। ক্রয় অর্থাৎ বাইং। ক্রয় হচ্ছে বিপণনের অন্যতম কাজ। ক্রয় হচ্ছে বিপণনের অন্যতম কাজ। ক্রয়ের মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী মালিকানার সৃষ্টি করে। ক্রয়ের সাহায্যে পণ্যের মালিকানার সৃষ্টি হয়। এরপরে দেখো আছে বিক্রয়। বিক্রয় হচ্ছে বিপণনের অত্যাবশ্যকীয় কাজের মধ্যে একটি, যা ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করে। আবার বলছি,
বিপণনের একটি অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে পণ্যের ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করা। বিক্রয়ের মাধ্যমে পণ্যের হস্তান্তর হয়। পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান এবং মূল্য নির্ধারণ বিক্রয়ের সাথে জড়িত। এরপরে চলে যাচ্ছি আমরা পরিবহনে। পরিবহন হচ্ছে পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে কি? পরিবহন। পরিবহনের মাধ্যমে যে কোনো পণ্য, ধরো রাজশাহী বা পঞ্চগড় বা চাঁদপুর যেটাই বলো, বিভিন্ন অঞ্চল থেকে পরিবহনের মাধ্যমে আমাদের পণ্যগুলো খুব সহজেই ঢাকা শহরে আসছে এবং বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। খুব সহজেই ভোক্তারা এই জিনিসগুলো হাতে পেয়ে যাচ্ছে। এখন বর্তমানে দেখো আমরা খুব সহজেই আমাদের সামনে পেয়ে যাচ্ছি, কিন্তু সব আম তো ঢাকা শহরে হচ্ছে না। তো আমগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় বা রাজশাহী, দিনাজপুর, ওইসব স্থান থেকে। তো ওইসব স্থান থেকে খুব সহজেই ট্রাকে বলো বা কোনো পরিবহনের মাধ্যমে বলো, খুব সহজেই ঢাকা শহরে চলে আসছে। বিভিন্ন জেলার চিংড়ি মাছ বা চা, এগুলো দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে পরিবহনের মাধ্যমে। এরপরে বন্ধুরা চলে যাই গুদামজাতকরণে। গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ হচ্ছে একটি ঋতুর বা একটি সময়ের উপযোগ সৃষ্টি করা। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এখনকার সময়ের পণ্য পরবর্তীতে অন্য কোনো ঋতুতে বা সময়ে আবার পাওয়া। অর্থাৎ যেমন ধরো আমরা গরমের অনেক পণ্যদ্রব্য আমরা শীতকালে পেয়ে থাকি। সেটা কিভাবে সম্ভব হয়? তখন তো চাষ করা সম্ভব না। যেটি বর্ষাকালে তৈরি হচ্ছে বা উৎপাদন হচ্ছে, সেই জিনিসটি শীতকালীন ফসল হওয়া খুবই অসম্ভব জিনিস। যেমন ধরো শীতকালে উৎপাদিত গোল আলু আমরা সারা বছর ভোগ করছি। তো শীতকালে যে উৎপাদিত গোল আলু, টমেটো আমরা সারা বছর খাচ্ছি বা পাচ্ছি, এগুলো সবই সম্ভব হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে। তাহলে বলতে পারো গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে চলে যাচ্ছি আমরা প্রমিতকরণে। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস প্রমিতকরণের সংজ্ঞাটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে এবং শিখতে হবে। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্য মূল্য স্থির করা হয়। আবার বলছি, প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে মূল্য স্থির করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মূল্য স্থির করা হয়, তাই হচ্ছে প্রমিতকরণ। আবার বলছি, প্রমিতকরণ এবং পরবর্তীতে দেখবে পর্যায়িতকরণ আছে। দুটির ভিতরে একটু মিল মনে হবে, কিন্তু আসলে মিল নেই, কিছুটা মিল আছে, সম্পূর্ণ মিল নেই। বারবার এটা আবার বলছি, এখানে দেখো প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, রং, আকার, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে মূল্য স্থির করা হয়, তাই হচ্ছে প্রমিতকরণ। পর্যায়িতকরণে যাচ্ছি এখন আমরা। পর্যায়িতকরণ হচ্ছে মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাই হচ্ছে পর্যায়িতকরণ। আবার বলছি,
মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। সাধারণত ওজন বা আকার বা গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। যেমন কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন ফলের বা কোনো পণ্যের, ধরো তোমরা শার্ট পরো বা মেয়েরা সালোয়ার কামিজ পরে বা ড্রেস কিনে, তো সবগুলোর কিন্তু সাইজ অনুযায়ী বা মাপ অনুযায়ী ভিন্ন করা হয়। একই রকম পণ্য, একই রকম শার্ট বা টি শার্টের বিভিন্ন সাইজ অনুযায়ী বা মাপ অনুযায়ী বা গুণাগুণ অনুযায়ী বা মান অনুযায়ী বিভক্ত করাটাই হচ্ছে পর্যায়িতকরণ। তো শিক্ষার্থীবৃন্দ, এখন চলে যাচ্ছি আমরা মোড়কীকরণে। মোড়কীকরণ হচ্ছে পণ্য সামগ্রী আকর্ষণীয় করা বা নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য আবৃত করাকে মোড়কীকরণ বলে। কি করাকে? আবৃত করাকে। অর্থাৎ দেখা যায় আমরা যে ধরো দোকানে চিপস খাচ্ছি বা কেক খাচ্ছি, এই জিনিসগুলো দেখা যায় যে এগুলো যদি খুব নরম কোনো প্যাকেট করা থাকতো তো খুব সহজেই কেউ ধরলে বা একটু চাপ লাগলে ভেঙে যেত। তো এখন কি করা হচ্ছে, খুব সুন্দর করে গ্যাস ভরে সেটার ভিতর যেই পণ্যটি থাকে সেই পণ্যটিকে আবৃত করে রাখে মোড়কীকরণের মাধ্যমে, যাতে ভিতরের পণ্যটির কোনো ধরনের ক্ষতি না হয়। এখন দেখো আমরা লিকুইড দুধ খাচ্ছি, পাস্তুরিত দুধ খাচ্ছি, মাছ, মাংস, বিভিন্ন ধরনের জিনিসই বিক্রয় বা ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা নির্ভর করে হচ্ছে কি মোড়কীকরণের উপর। দেখা যায় কিছু প্যাকেটে খুব সুন্দর করে স্টিকার লাগানো বা কালারফুল হলে কি আমরা সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হই। কিন্তু যেমন সাদামাটা কোনো প্যাকেট যদি চলে আসতো, চিপসটার সেই প্যাকেটটার মধ্যে থাকতো, আর পাশে ঠিক আরেকটা খুব চকচকে ঝকঝকে প্যাকেট করা থাকতো, সেই আমরা কোন পণ্যটি কিনতাম? হ্যাঁ, আমরা কিনতাম যে জিনিসটি বেশি আকৃষ্ট করছে আমাদের, তাই তো? আমাদের যেটা বেশি আকর্ষণ করছে এবং নষ্ট বা ভেঙে যাচ্ছে না, আমরা সেটার প্রতি আগ্রহী হব। এই কারণেই আমাদের পণ্যকে মোড়কীকরণ করতে হচ্ছে। এরপরে চলে যাচ্ছি আমরা তথ্য সংগ্রহ। আমরা যখন বাজারে যাব বা পণ্য সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করার জন্য বিপণনের একটি কাজ, পণ্য বা বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করাও কিন্তু বিপণনেরই একটি কাজ। একজন ভোক্তার চাহিদা বা সরবরাহ কেমন হওয়া উচিত, ক্রেতা বা ভোক্তার পছন্দ কেমন বা রুচি কেমন, সে সম্পর্কে যদি ব্যবসায়ী না জানে তাহলে কিন্তু খুব সহজেই সেই পণ্যটি ভোক্তার কাছে পৌঁছে দিতে পারবে না। যেমন ধরো আমার পছন্দ বেশিরভাগ মিষ্টি জিনিস, বা আমি মধ্যম শ্রেণীর বা নিম্নবিত্ত, যেটাই হোক, আমাকে কি করতে হবে? একজন ব্যবসায়ী চিন্তা করবে আমার ক্রয় ক্ষমতা কেমন বা আমার অভিরুচি কেমন বা রুচি কেমন, পছন্দ কেমন, আমি সেটা কিনতে পারবো কি না, সেটা কিন্তু তাকে আগে থেকে একটু চিন্তাভাবনা করে নিতে হবে। এটাই হচ্ছে তথ্য সংগ্রহ। এরপরে চলে যাচ্ছি ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ হচ্ছে পণ্য বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, যা ভোক্তা এবং ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করে। কারণ যথাযথভাবে এই কাজটি যদি না করে তাহলে ব্যবসা কিন্তু ঝুঁকি বেড়ে যাবে এবং প্রসার ব্যাহত হবে। আমি যদি ব্যবসায়ী হই, আমি খুব বেশি আগাতে পারবো না। দেখা গেছে আমি যদি স্কুলের মাঠে একটা কেএফসির দোকান দেই, সেখানে খুব বেশি মানুষ
কিনতে পারবে না। কারণ কি, ক্রয় ক্ষমতা বা তাদের রুচি বা চাহিদা, আগ্রহ, এগুলো সব বিষয় কিন্তু তখন কাজ করবে। হয়তো পছন্দ করে একদিন দুদিন খাবে, খুব বেশি দিন এটা খেতে পারবে না, কারণ ক্রয় ক্ষমতার আওতার বাইরে চলে গেলে সেটা আর সম্ভব হয় না। কিন্তু আমি যদি খুব কম মূল্যের ভিতরে গুণসম্পন্ন ভালো স্বাস্থ্যকর কোনো খাবার নিয়ে আসি, তাহলে দেখা যাবে ভোক্তাদের চাহিদা বা রুচি অনুযায়ী যদি আমি বিক্রি করি বা সামনে নিয়ে আসি, তাদের সেটার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং আমার বিক্রি বৃদ্ধি পাবে। আর বিক্রি বৃদ্ধি পেলে কি হয়? হ্যাঁ, বিক্রি বৃদ্ধি পেলে আমার মুনাফাও বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম আমাদের বিপণনের কার্যাবলী। নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছ। হ্যাঁ, আমি জানি তোমরা এই চ্যাপ্টারটা আগেও পড়েছো, এই অধ্যায়টি আগেও তোমাদের পড়ানো হয়েছে, আবার একটু ঝালাই করে নেওয়া। এখন চলে যাচ্ছি আমরা বন্টন প্রণালীতে। বন্টন প্রণালী এখন আমরা দেখব। বন্টন প্রণালী কি? বন্টন প্রণালী হচ্ছে যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে তাকে বন্টন প্রণালী বলে। আবার বলছি, যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে তাকে বন্টন প্রণালী বলা হয়। যেমন সিলেটের চা উৎপাদিত হচ্ছে, সেই চা আমরা ভোক্তারা ঢাকা এবং বিভিন্ন জেলার মানুষরা এবং দেশের বাইরের মানুষরাও ভোগ করছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? বন্টন প্রণালীর মাধ্যমে। বন্টন প্রণালী এবং বিভিন্ন পণ্যের বিপণন সম্পর্কে তোমাদের এখন আমি বলবো। এখানে দেখো, আমাদের একটি চার্ট দেয়া আছে, তাই না? এই যে চার্টটি, এখানে দেখো প্রথমে আছে উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার কাছে চলে যাবে। একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছে যাবে। কিভাবে যাবে? যেমন ধর আমি মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে সেখানে ধান, ফলমূল বা সবজি তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, তো আমি সরাসরি সেখান থেকে কিনে নিয়ে আসলাম। তাহলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত খুব সহজেই পৌঁছে গেল। এরপরে দেখো আছে উৎপাদনকারী থেকে খুচরার কাছে যাবে, খুচরা বিক্রেতার কাছ থেকে যাবে ভোক্তার নিকট। এটা কিভাবে সম্ভব? যেমন ধরো মাঠে ধান চাষ হচ্ছে বা চাল, গোলালু, সাবান, বিস্কিট যেটাই হোক উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনকারী কি করছে? খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে। খুচরা বিক্রেতা আবার কিছু মুনাফার মাধ্যমে সেটি ভোক্তার নিকট পৌঁছে দিচ্ছে। এর পরের ধাপে চলে যাচ্ছি। এরপরে আছে উৎপাদনকারী থেকে পাইকার, পাইকার থেকে খুচরা, খুচরা থেকে ভোক্তা। যেমন বর্তমানে আমাদের এখন গ্রীষ্মকালীন যে ফলগুলো আমরা পাচ্ছি, ধরো এটা রাজশাহীতে আম হচ্ছে, সেই আম প্রথমে উৎপাদনকারীর কাছ থেকে পাইকাররা কিনে নিয়ে আসলো। পাইকার আবার কি করলো? সেই আমটি বিক্রি করে দিল খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার কি করলো? ঢাকায় এনে সেই ফলটি ভোক্তার নিকট বিক্রি করে দিল। তো বন্ধুরা, শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে চলে যাচ্ছি আমরা উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট, তারপর ভোক্তা। এটা কেমন? আমাদের উদাহরণস্বরূপ দেখো, খুব সাধারণ, তোমরা দেখবে প্রায় সময় বিভিন্ন হসপিটাল বা ফার্মেসির সামনে আমাদের কিছু এজেন্ট বা প্রতিনিধি আসে বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে। সেখানে তারা কি করে? উৎপাদনকারী, ধরো XYZ যে কোনো প্রতিষ্ঠানের ঔষধ নিয়ে তারা সোজা ভোক্তার নিকট
পৌঁছে দিচ্ছে। এমনও হতে পারে কখনো কখনো উৎপাদিত নতুন নতুন পণ্য ডোর টু ডোর মানে ঘরে ঘরে গিয়েও অনেকে বিক্রয় করার ব্যবস্থা করে। এরপরে দেখো আছে উৎপাদনকারী থেকে এজেন্ট, এজেন্টের কাছ থেকে যাবে খুচরা, খুচরার কাছ থেকে যাবে ভোক্তার নিকট। এটা কিভাবে? উৎপাদন, যেমন ওষুধ কোম্পানি ওষুধ উৎপাদন করবে, সেটি তার এজেন্টের মাধ্যমে দোকানে পাঠাবে। XYZ যে কোনো একটি দোকানে পাঠালো, তারা হচ্ছে কি হবে? খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা বিক্রি করবে কার কাছে? তোমার কাছে। এই হচ্ছে আমাদের বন্টন প্রণালীর যে 5টি ধাপ। খুব সহজেই তোমরা ধাপটি নিশ্চয়ই ধরতে পেরেছ। আশা করি তোমরা ধাপগুলো মনে রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো। বিপণনের আরও অনেক কিছু রয়ে গেছে, তা পরবর্তীতে আরেকটা ক্লাসে তোমাদের আলোচনা করা হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, বাসায় পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।